বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতির নানা কারণে দীর্ঘদিন যাবৎ খানিকটা স্থিমিত ছিল। অনেকে পরিস্থিতিটিকে রাজনীতি শূন্য বলেছেন, অনেকে বলেছেন যে গত কয়েক বছর ধরে বা দশকের বেশি সময় ধরে বাংলাদেশে বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া চলছে, সেটি অনেকে বলেছেন। কিন্তু হঠাৎ করে আমরা লক্ষ্য করলাম যে কোভিড পরিস্থিতির ধকল বাংলাদেশ যখন কাটিয়ে উঠতে শুরু করেছে, সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজনীতিও খানিকটা উত্তাপ পেতে শুরু করেছে। এটি নিঃসন্দেহে অনেকের কাছেই এটি ইতিবাচক দিক। এই উত্তাপের মধ্যে কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হসপিটালে আছেন, যেটিকে বিএনপির দিক থেকে বলা হচ্ছে যে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো উচিত। সরকারের দিক থেকে বলা হয়েছে যে সরকারের পক্ষে এবং প্রধানমন্ত্রী তার নির্বাহী ক্ষমতার বলে যা কিছু করা সম্ভব তার সবটাই তারা করেছেন এবং কোনো কোনো ক্ষেত্রে এটিও তারা বলেছেন যে অতীতে বিএনপি ক্ষমতায় থাকার কালে বা প্রধানমন্ত্রী হিসেবে বেগম জিয়া ক্ষমতায় থাকার কালে বিরোধী দলের প্রতি যে আচরণ বা আওয়ামী লীগ সভানেত্রীর প্রতি যে আচরণ করেছেন সেগুলো মাথায় না রেখেই তারা আসলে তাদের সর্বোচ্চটা করেছেন। সো এটি নিয়ে রাজনীতিতে অনেক আলোচনা, অনেক বিতর্ক আছে। সামনে নির্বাচন, 2 বছর পরে জাতীয় সংসদের নির্বাচন, ফেব্রুয়ারি মাসে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাবে। সেই নির্বাচন নিয়ে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এবং তার মিত্ররাও বলছেন যে বর্তমান কমিশনের অধীনে, যদিও সেই সুযোগ তেমন আর নেই, এবং বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে তারা যাবেন না। এবং সরকারের দিক থেকে বলা হচ্ছে যে সংবিধানে যেভাবে নির্বাচন করবার কথা সেভাবেই নির্বাচন হবে এবং সেভাবেই তারা করবেন। নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ফেব্রুয়ারিতে এবং এই নির্বাচন কিভাবে গঠিত হবে সেটি নিয়ে, কমিশন কিভাবে গঠিত হবে সেটি নিয়েও নানা রকমের বিতর্ক আছে। বাংলাদেশে গত 50 বছরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যারা এই ক্ষমতায় ছিলেন তারা কেউই আসলে সংবিধানের তোয়াক্কা করেনি, কারণ সংবিধানে এটি আইন করবার কথা এবং সেই আইনের বলে আসলে নির্বাচন কমিশন গঠিত হওয়ার কথা। সেটি হচ্ছে না। গত 2 দফায় এটি সার্চ কমিশনের মাধ্যমে সেটি করা হয়েছে। কাজে এই প্রশ্নটিও এখন আলোচনার মধ্যে আছে যে সেই নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে। আইনমন্ত্রী স্পষ্ট করে বলে দিয়েছেন কোনো সময় এবং সুযোগ নেই আইন করবার। অন্যদিকে 54 জন বিশিষ্ট বুদ্ধিজীবী তারা আইন করেই আসলে নতুন নির্বাচন কমিশন গঠন করবার কথা বলেছেন। সব কথা মূল কথা যে আগামী নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি আবার উত্তপ্ত হতে পারে সেরকম আশঙ্কা অনেকের মধ্যে আছে। স্থানীয় সরকারের বিশেষ করে ইউনিয়ন পরিষদের নির্বাচন কয়েক দফা হয়ে গেল এবং এই নির্বাচনের মধ্যে বিরোধী রাজনৈতিক দলসমূহের অনুপস্থিতির মধ্যেও এই নির্বাচন যথেষ্ট সংঘাতময় ছিল। শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন, অনেক মানুষ আহত হয়েছেন এবং এই নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার স্বস্তি প্রকাশ করেছেন। অন্যদিকে আরেকজন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তিনি বলেছেন যে নির্বাচন, গণতন্ত্র সবটাই এখন আইসিইউতে বা নির্বাসনে গেছে। এর বাইরে দেশের অনেক উন্নয়নের সংবাদ, উন্নয়নের কথা আমরা জানি যে আমাদের প্রবৃদ্ধি যথেষ্ট স্থিতিশীল। কোভিডের ধাক্কা আমরা সামনে উঠতে পেরেছি। আমাদের রিজার্ভ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ যথেষ্ট স্বস্তিদায়ক এবং পার ক্যাপিটা ইনকামে আমরা অনেক দেশকেই, আমাদের প্রতিবেশী দেশগুলোকে ছাড়িয়ে গেছি। মানুষ কতটা স্বস্তিতে আছে, শান্তিতে আছে সেটিও অনেকের মধ্যেই প্রশ্ন। গত কয়েক মাস ধরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি সেটি মানুষকে নানাভাবে বিপর্যস্ত করেছে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষকে। এবং আমরা জানি যে কোভিডকালে ধনী এবং দরিদ্রের ব্যবধান, বৈষম্য ক্রমশ বেড়ে চলেছে। অনেক মানুষ দরিদ্র সীমার নিচে নেমেছে এবং এই যে সংকটকে আরও খানিকটা গভীর করে তুলেছে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যবৃদ্ধির উপরে প্রভাব ফেলেছে, পরিবহন ভাড়ায় প্রভাব ফেলেছে। এবং গত কয়েকদিন ধরে আমরা শিক্ষার্থীদের কিছু কিছু আন্দোলন দেখলাম রাজপথে। সেটি হচ্ছে যে নিরাপদ সড়কের দাবিতে পরিস্থিতিটা একটা সময় বেশ উত্তপ্ত পরিস্থিতি ছিল। সারা দেশের ছাত্রছাত্রীরা সারা দেশে আন্দোলনে নেমেছিল। পরিস্থিতি সেখান থেকেও অনেক রকমের অঙ্গীকার, অনেক রকমের কথা বলবার পরেও আসলে পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। গত কয়েকদিনের দুর্ঘটনা এবং ছাত্রদের সেই আন্দোলন তার প্রমাণ করলো। মোটা দাগে আগামী 1 ঘন্টা ধরে আমরা এই সব বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করব। কথা বলবার জন্য আমার সঙ্গে 2 জন রাজনীতিক রয়েছেন। আমার বায়ে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ নেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য মনিরুজ্জামান মনির,
এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা শাফি পাপিয়া। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার মনিরুজ্জামান মনির, বেগম জিয়ার অসুস্থতা এবং সেটিকে ঘিরে নানা রকমের বক্তব্য আমরা সরকারের দিক থেকে শুনেছি, আইনমন্ত্রীর বক্তব্য শুনেছি, বিএনপির বক্তব্য শুনছি, তারা ক্রমাগত বলে চলেছেন। সব মিলিয়ে আসলে অনেকেই প্রশ্ন তুলছেন যে উনি যদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে থাকেন, এবং এখন তো নতুন অভিযোগ উঠেছে যে ওনাকে বিষ প্রয়োগ করা হচ্ছে, বিষক্রিয়ার মাধ্যমে ওনাকে আসলে এই পরিণতির দিকে ঠেলে দেওয়া হয়েছে। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে একজন রাজনৈতিক নেতা হিসেবে, রাজনীতিবিদ হিসেবে, এবং রাজনীতিবিদ এখন অনেকেই আসলে মানে একেবারেই তৃণমূল থেকে উঠে আসা, আপনারা দুজন ছাত্র রাজনীতির মধ্য দিয়ে উঠে আসা রাজনীতিক, সেখানে প্রশ্ন যে এটি কি আওয়ামী লীগের জন্য কোনো বড় রাজনৈতিক ঝুঁকি হয়ে দাঁড়াবে কিনা যদি বেগম জিয়ার কোনো অ্যাক্সিডেন্ট ঘটে এই অবস্থায়? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার টেলিভিশনের সকল দর্শকদের বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা, এবং আমার প্রিয় আসিফা শাফি পাপি আপা, তাকেও শুভেচ্ছা। প্রথমত, বাংলাদেশের রাজনীতিতে বিদ্যমান যে বিভিন্ন ইস্যু, সেটা আপনি আপনার ইন্ট্রোতে বলেছেন। বেগম জিয়ার চিকিৎসা সহ সার্বিক পরিস্থিতি, ছাত্রদের আন্দোলন, করোনাকালীন সময়, নির্বাচন কমিশন, সামনে নির্বাচন, উন্নয়ন পরিষদ। তো মোটা দাগে আপনি যেহেতু শুরুতে শুরু করেছেন বেগম খালেদা জিয়ার চিকিৎসা, আমি প্রথমত একজন নাগরিক হিসাবে, একজন মানুষ হিসাবে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসুক, সেটা আমি প্রত্যাশা করি। দেখুন, প্রশ্নটা হলো বিএনপির, আপনি যে কথাটা বললেন যে আওয়ামী লীগ বড় রিস্ক নিয়ে ফেললো কিনা, রাজনৈতিক ঝুঁকি নিয়ে ফেললো কিনা। জিলুর ভাই, রাজনীতিতে বেগম খালেদা জিয়া যেমনিভাবে একজন সাবেক প্রধানমন্ত্রী, 10 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, খালেদা জিয়া বিএনপি নামক একটি বড় রাজনৈতিক দলের চেয়ারপারসন, এটা যেমন সত্য, ঠিক তেমনিভাবে এটাও সত্য বেগম খালেদা জিয়া অসুস্থ থাকাকালীন সময়ে উনি একজন দণ্ডিত ব্যক্তি। বিষয় দুটো, একটা হলো বড় রাজনৈতিক দলের নেতা, আবার দুর্নীতি দায়ে দণ্ডিত। এখন প্রশ্নটা হলো, আমরা যারা রাজনীতির ছাত্র, রাজনৈতিক কর্মী, আপনার মতন যারা বিশ্লেষণধর্মী মানুষ, সচেতন মানুষ, আমাদের যেমনিভাবে আমরা রুল অফ ল, আইনের শাসনের কথা বলি, আইনের শাসনের কথা যদি আমরা বলি, তাহলে আমাদেরকে একজন রিকশাওয়ালা, দেশের নাগরিক, সে যেমনিভাবে তার দেশের আইনি সুবিধা ভোগ করবেন, ঠিক তেমনিভাবে উঁচুওয়ালা একজন মানুষ বা একজন বাংলাদেশের বড় রাজনীতিবিদ, তাদের সকলের জন্যই আইন সমান হওয়া উচিত বলে আমি মনে করি। আমার ছোট জ্ঞান গরিমায় বা আমার জ্ঞানের সীমাবদ্ধতার মধ্যে থেকে আমি সেটাই বুঝি। এখন আজকের যে আলোচনাটা তুলে আনছে বিএনপি মূলত বাংলাদেশের মানুষকে, জনগণকে বিভ্রান্ত করে আন্দোলনের মাধ্যমে যে সরকার পতন করতে চাচ্ছে, এটা যে বাংলাদেশের মানুষকে যে বিভ্রান্ত করে আন্দোলন করা সম্ভব নয়, সে কারণে আজকে আপনার বেগম খালেদা জিয়ার চিকিৎসাটাকে সামনে নিয়ে এসেছে। কিভাবে বেগম জিয়াকে, দেখুন, বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মানবিক বিবেচনায় ওনাকে 401 ধারায় সাজা স্থগিত রেখে, তাকে বাসায় রেখে বাংলাদেশের চিকিৎসা থাকার ব্যবস্থা করেছেন। এখন প্রশ্নটা হলো, সেই আবেদনটিও বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার সাহেব, তার পরিবার থেকে কিন্তু আবেদনটা হলো। তো আজকের আমরা দেখতে পাই বেগম খালেদা জিয়ার, যদি আপনি সরকারের কাছে আবেদন করেন, সরকারের একদিকে যদি আপনি তাকে চিকিৎসা দেওয়ার জন্যই আপনার যদি সেই আপনার যদি মানবিক বিবেচনাটা আপনার মাথায় নেন যে বেগম খালেদা জিয়ার চিকিৎসাটাই তার গুরুত্বপূর্ণ, তাহলে তো বিএনপির নেতারা মেঠো বক্তৃতায় যে কথাগুলো বলছেন, সেই কথা বলার মধ্য থেকে কি প্রমাণিত হয় বেগম খালেদা জিয়ার চিকিৎসা করতে চায়? তাহলে বিএনপি কীভাবে সিরিজ প্রোগ্রাম দেয়? বিএনপির
একদিন বিএনপির প্রোগ্রাম দিচ্ছে, তারপর যুবদল দিচ্ছে, কৃষক দল দিচ্ছে, স্বেচ্ছাসেবক দল দিচ্ছে, ছাত্র দল দিচ্ছে, এবং বিএনপি নেতারা যে বক্তৃতা করেন তারা বেগম খালেদা জিয়াকে সামনে রেখে বাংলাদেশের মাঠ গরম করতে চাচ্ছে। মানুষকে এই আবেগের জায়গায় বেগম খালেদা জিয়া অসুস্থ, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, তার চিকিৎসা হচ্ছে না। বাংলাদেশে চিকিৎসার যে মৌলিক অধিকারের কথা বলে, সেই মৌলিক অধিকারের কথা একজন দণ্ডিত ব্যক্তি মৌলিক অধিকার কতটুকু সে প্রয়োগ করতে পারবে, কতটুকু তার আইনের ভিতরে আছে, সেই কথাটা বলছি না। বলছে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। এই যে কত বড় একটা আমরা মানে অপপ্রচার করছি, আমরা অসত্য তথ্য জাতিকে দিচ্ছি, বিভ্রান্ত করছি, সেটা করছি না। এখন আসেন, দল হিসাবে বিএনপি এটাকে আজকে যে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য বেগম খালেদা জিয়াকে আজকে ডাল হিসেবে ব্যবহার করছে। আপনার এই শোতেই আমি আজকে থেকে আরও 1 বছর আগে বলেছিলাম যে বাংলাদেশে কখনো যদি এই রকমের পরিস্থিতি হয়, বেগম খালেদা জিয়া যদি অসুস্থ হয়ে পড়ে, আমি বলেছিলাম যে তার সন্তান তারেক রহমান বাংলাদেশে আসবে না। এবং ইতিমধ্যেই আজকের অনেক দিন হয়ে গেল, আজকের বিএনপির নেতারা মাঠ গরম করে বক্তৃতা করছেন, তারেক জিয়া কোথায়? আচ্ছা ঠিক আছে, তারেক জিয়া বাংলাদেশের, আমি গত কয়েকদিন আগে বাংলাদেশের একজন প্রতিমন্ত্রীর বক্তৃতা শুনলাম, উনি বলেছেন যে বাংলাদেশের পাসপোর্ট সারেন্ডার করেছেন। উনি বাদ, ওনার স্ত্রী জোবাইদা রহমান, উনি একজন বড় ডাক্তার, উনিও দীর্ঘদিন ধরে ওনার সাথে আছেন। তার নাতনিরা কোথায়? উনি ডাক্তার, উনি চলে আসলেন না কেন? তার মানে তারা এই চিকিৎসা নিয়ে তার ফ্যামিলি পর্যন্ত, তার যারা সবচেয়ে বেশি উদ্বিগ্ন হওয়ার কথা, যারা সবচেয়ে বেশি কষ্ট পাওয়ার কথা, সাথে সাথে চলে আসার কথা ছিল, তাদের আজকে কোনো রকমের কোনো হায়ুতাস নেই, তাদের কোনো রকমের চিন্তা নেই। এবং সরকারের মধ্য থেকে আমরা বিভিন্ন সময় বলছি, এখনও তারা মানে বিভিন্ন ডাক্তারের যে ডাক্তারদের কথা, যেমন আমাদের দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাহেব কয়েকদিন আগে সিডাপের একটি মিলনের পর টেলিভিশনের বাংলাদেশের সমস্ত বেসরকারি টেলিভিশনগুলোর সাথে যখন মত বিনিময় করেছিলেন, উনি বলেছিলেন যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা কি, ওনার ট্রিটমেন্টের জন্য কোন ধরনের ডক্টর দরকার, কোন দেশের ডাক্তার দরকার, তার মেডিকেল বোর্ড এসে জাতির সামনে সেটা ক্লিয়ার করুক বা বিএনপি ক্লিয়ার করুক, কিন্তু সেটা ওনারা ক্লিয়ার করছেন না। ওনারা প্রতিনিয়ত এটাকে আন্দোলনের একটি সোপান হিসেবে নিয়েছেন, কারণ বাংলাদেশে আন্দোলন করার মতন কোনো রকমের ম্যাটার্স বিএনপি নাই। বিকজ বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটা পরের ধাপে বলবো। কিন্তু আপনি যেটা বলছেন যে হ্যাঁ আমাদের উন্নয়ন আছে, সাথে সাথে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, সেটা আমরা অস্বীকার করছি না। কিন্তু বাংলাদেশে বাস্তবতা হলো এই যে রিস্ক আওয়ামী লীগ নিচ্ছে তা নয়, আমরা বাংলাদেশে রুল অফ ল আমরা এস্টাবলিশ করতে চাই। কিন্তু তারপরও আমি মনে করি বেগম খালেদা জিয়ার চিকিৎসাই যদি মুখ্য বিষয় হয়ে থাকে, তাহলে আমি মনে করব বিএনপির কাছে এবং তার পরিবারের কাছে, রাষ্ট্রপতির কাছে যদি ওনারা বেগম খালেদা জিয়াকে সত্যিকার অর্থেই ভালোবাসেন, ওনাকে নিজেদের অপরাজনীতি না করে, তাহলে মহামান্য রাষ্ট্রপতির কাছে ওনারা ক্ষমা প্রার্থনা করে তার চিকিৎসার ব্যবস্থা করতে পারেন। একটি মাত্র পথ খোলা আছে, যদি ওনারা সত্যিকারে ভালোবাসেন। আর যদি ভালো না বেসে একজন দণ্ডিত ব্যক্তির কথায় বিএনপি লন্ডনের টেমস নদীতে বসে দাঁড়িয়ে যিনি আন্দোলনে ডাক দিতে চান বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে, এই জায়গা থেকে বিএনপি সরে আসা উচিত বলে আমি মনে করি। জি, অ্যাডভোকেট সৈয়দ আসিফ হাশমি পাপিয়া প্রশ্নটা এরকম, যদি মনিরুজ্জামান মনিরের কথা আমরা ধরি যে রাজনীতি করতে চান নাকি বেগম জিয়াকে বাঁচাতে চান, এবং কারো কারো মধ্যে এই প্রশ্ন আছে যে বেগম জিয়া এখন বিএনপি যতটা সরব, কোনো অ্যাক্সিডেন্ট হলে বিএনপিকে আসলে মাঠে খুঁজে পাওয়া যাবে বা তারা কি মাঠে নামতে পারবে, এরকম প্রশ্ন। আর কৌতূহলবশত যেহেতু প্রসঙ্গটা মিস্টার মনির তুললেন, আমার প্রশ্ন যে আপনি তো একজন আইনজীবী, অনেকে হয়তো বলবেন যে তারেক রহমানের এখানে আসা উচিত ছিল, ঝুঁকি নেওয়া উচিত ছিল, জেলে গেলে যেতেন, সেটি তিনি হয়তো নিলেন না, কিন্তু তার পরিবারের অন্য যারা, তাদের আসতে কি আইনি কোনো বাধা বা তারা আসলে কোনো বিপদে পড়বার আশঙ্কা আছে কিনা, তারা কেন আসলেন না? কেন আমরা যেটুকু জানি সংবাদ মাধ্যমের সূত্রে যে বেগম জিয়ার ছোট ছেলের প্রয়াত কোকোর স্ত্রীও বাংলাদেশে, আমি জানি না এসেছিলেন, আছেন কি নেই এখন ওনাকে দেখতে, তাহলে বড় ছেলের স্ত্রী সন্তানরা কেন আসতে পারবে না? তার সন্তান তো ইতিমধ্যে ব্যারিস্টার হয়েছেন। সো এটা শুনতে চাই, এটা কৌতূহল, খুব জরুরি প্রশ্ন। তার আগে আমি শুরু করতে চাই, বারবার মনিরুজ্জামান মনির ভাই দণ্ডিত ব্যক্তি, দণ্ডিত ব্যক্তি, দণ্ডিত ব্যক্তি, এই দণ্ড নিয়েও শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, সমগ্র বাংলাদেশের 15 কোটি মানুষ, মাঠ লেভেলের আওয়ামী লীগই বলেন আর সারা বাংলাদেশে বিএনপি বলেন আর ভাসমান মানুষই বলেন কি নিরপেক্ষ মানুষই বলেন, এই দণ্ডটা নিয়েও প্রত্যেকের আপত্তি আছে। মামলা 111 সরকারের সময় হয়েছে,
111 সরকারটা কোন সরকার? লগি বৈঠার আন্দোলনের ফসলের সরকার, যেটা আপনার নেত্রী সবার সামনে বলেছে লগি বৈঠার আন্দোলনের ফসল হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। আর 2008-এ আওয়ামী লীগ সরকারটা কোন সরকার? ওই লগি বৈঠার আন্দোলনের ফসল তত্ত্বাবধায়ক সরকারের সমর্থিত সরকার হচ্ছে 2008 থেকে 2021 সাল পর্যন্ত এই তথাকথিত অনির্বাচিত আওয়ামী লীগ সরকার। তাহলে দুজন অবিচ্ছেদ্যভাবে বিশুতার মালার মতো আষ্টে পিষ্টে শামুক আর ঝিনুকের মতো করে, ঠিক যেভাবে নদীতে আর নদীর পাদদেশে থাকে এই মঈনুদ্দিন ফখরুদ্দিন আর এই আপনাদের বর্তমানে সরকার 2008 থেকে 21 সাল পর্যন্ত আষ্টে পিষ্টে ঝিনুক আর শামুকের মতো করে মুক্তোর মালা হয়ে বাংলাদেশে আপনাদের গলায় আছে। এখন এই মুক্তোর মালাটা দেশের মানুষের জন্য কতটুকু শুভ কতটুকু অশুভ, এটা হচ্ছে বিশ্লেষণের বিষয়। এই জন্য প্রথম আপত্তি হচ্ছে আপনাদের সমর্থিত সরকার মামলা দিয়েছে, আর 111-এর ষড়যন্ত্রে বসিয়ে দেওয়া আপনাদের সরকার শাস্তি দিয়েছে। এই শাস্তিটা আমরা মনে করি পাতানো, মামলাটা আমরা মনে করি পাতানো। প্রথমত মামলা আপনাদের নামে হয়েছে, আমাদের নেতাকর্মী অনেকের নামে হয়েছে, আপনাদের জলিল সাহেব থেকে শুরু করে অনেকের নামে, নাসিম সাহেব থেকে, মখা আলমগীর থেকে, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া থেকে অনেকের নামে আপনাদেরও কিন্তু হয়েছে। কিন্তু এই দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে সুকৌশলে, ইভেন আপনার নেত্রীর নামেও মামলা হয়েছিল, সুকৌশলে সেগুলো আইনের মারপ্যাচ দিয়ে ক্ষমতায় থাকার সুবাদে আইন আদালতকে প্রভাবিত করে 111 একটা অরাজনৈতিক রাজনীতিকে ধ্বংস করার একটা সরকার, এই সমস্ত খুচরা সেন্টিমেন্ট আবার আপনাদেরই সমর্থিত সরকার করে আপনারা মোটামুটি আইনগতভাবে পাকাপোক্ত ব্যবস্থা আপনারা করে নিয়েছেন। অনেকে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা আপনাদের এমপিও হয়েছে, শেখ সেলিম সাহেব তো না, ওই শেখ হেলাল সাহেব, মখা আলমগীর সাহেব, মোফাজ্জল হোসেন মায়া চৌধুরী, এনারা সব হয়েছেন। তখন এই তাদের এই সাজা মাজা এগুলো কোনো কিছু কোনো নির্বাচনী করার ক্ষেত্রে কোনো অন্তরের সৃষ্টি করতে পারেনি। এখন বারবার দণ্ডিত ব্যক্তি মামলাও আপনাদের সেই লগি বৈঠার আন্দোলনের ফসলের সরকারের, আর সাজাও আপনাদের সেই লগি বৈঠার আন্দোলনের ফসলের মইনু ফখরুদ্দিনের সমর্থিত সরকারের সাজা। মানি না এই সাজা। এই সাজা হচ্ছে অ্যাবসলিউটলি মনের বাসনা, হিংসা চরিতার্থ করার জন্য সাজার বহুদিন আগে থেকে আপনাদের প্রত্যেকের বক্তৃতা বিবৃতির মাধ্যমেই সাজাটা জনগণের কাছে প্রকাশ পেয়ে গেছে। আপনাদের বক্তৃতার ভিত্তিতে পরিকল্পিত সাজা প্রথমত। তারপর ঠিক আছে, পরিকল্পিত সাজা আপনি দিয়েছেন, 401-এ আসেন, আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা জামিন হয়ে যায়, আপিলটা পেন্ডিং থাকা অবস্থায়। আর উনার হচ্ছে 5 বছরের জেলকে 7 বছর আপনারা করলেন আপিল হিয়ারিংয়ের ভিত্তিতে। 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর প্রতিনিয়ত আমরা আপিলেই জামিন করে ফেলি, আপিল অ্যাডমিটও লাগে না, আপিলেই জামিন করে ফেলি। ব্যত্যয়টা ঘটলো কোথায়? যেহেতু এই বর্তমান সরকারের ষড়যন্ত্রের ভিতর আমরা পড়ে আছি, যার কারণে আমরা যখনই জামিন চাচ্ছি আমাদেরকে নির্ধারণ করে দেওয়া হচ্ছে তোমরা আপিল হিয়ারিং করো। আরে আমি চাচ্ছি জামিন, হয় দিবে নালে নাই। একবারের জায়গায় 5 বার একটা আসামির আমরা জামিন চাইতে পারি? সারা জীবন 27 বছরের প্র্যাকটিসে আমি তাই করেছি, তাই দেখছি, আমার সিনিয়রদেরকেও আমি তাই দেখলাম। আমার দলের যারা জামিনে আছে, যে সমস্ত 111-এর মামলার, আওয়ামী লীগের যারা জামিনে আছে 111-এর মামলার, তারা কি বিদেশ যাচ্ছে না চিকিৎসার জন্য, বউ বাচ্চার জন্য, শপিং করতে, ঘুরতে, বেড়াতে, ফিরতে? কোনো আপত্তি কি আছে? আপত্তি নাই। মামলায় থাকে এখানে বলছি আমি দণ্ডপ্রাপ্ত আর যেটা ওনারা বলছেন আসামিরাই তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে জামিন হওয়ার পর দেশ বিদেশ কি ঘুরছে না? ঘুরছে তো। হাইকোর্ট সুপ্রিম কোর্ট কি কখন এই ধরনের নির্দেশনামা দিয়েছে ওই সমস্ত আসামিদেরকে যে তোমরা যেতে পারবে না, বিদেশে চিকিৎসা করতে পারবে না? দেয়নি। কিন্তু বেগম খালেদা জিয়ার এই মামলাটা কেন 401-এ গেল? সরকার আদালতকে প্রভাবিত করলো যে নর্মালভাবে সবাই যেভাবে জামিন পাওয়া যায় বেগম জিয়াকে জামিন দেওয়া হবে না। আদালত নিয়ন্ত্রণ করলো, সুপ্রিম কোর্ট নিয়ন্ত্রণ করলো, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করলো, করে দীর্ঘদিন জামিনই দিল না। জামিনের যে ধারাবাহিকতা, যে ট্র্যাডিশন, সেইখানে সরকার একটা স্থপতি হয়ে বাধা দিয়ে বসে থাকলো। বাধা যখন দিনের পর দিন, যুগের পর যুগ দিয়ে বসে থাকলো, বছরের পর বছর, স্বাভাবিক কারণে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেউ কিন্তু জামিন দিতে পারলেন না। না পারার কারণে সরকারের হাতের ইচ্ছা, নির্বাহী আদেশে তারা ছাড়বে 401-এর মাধ্যমে। নির্বাহী আদেশের ভিতর ছাড়লে বানর নাচের মতো নাচাতে পারবে, দড়ি টানলাম, দড়ি ছাড়লাম, দড়ি আমক করলাম, দড়ি তমক করলাম, পুরো হাতের পুতুলের মতো নিয়ে রাখতে পারবে। যার কারণে কি করলো? আদালতকে প্রভাবিত করে, আদালতের ক্ষমতা খর্ব করে, আদালতকে প্রশ্নবিদ্ধ করে 2 বছর যে জামিন পেল না, সেটাও যে সরকারের নির্দেশ মাফিক পেল না, সেইটা সুস্পষ্টভাবে প্রমাণিত হলো 401-এর মাধ্যমে। নির্বাহী আদেশের ভিত্তিতে বেগম খালেদা জিয়াকে যখন ছাড়লেন, করোনাকালীন সময় ছেড়ে যখন দিলেন, কি বাসায় উনি যাবে শর্ত দিলেন,
কি শর্ত? বাংলাদেশে চিকিৎসা করবে। বেগম খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশে করবে না বিদেশে করবে? বিদেশ করে, বাংলাদেশেও ডাক্তারপত্র উনি দেখানো না। বাস্তব সত্য কথা, আপনারা নিজেরাও দেখেছেন যে জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকে রাজনীতিতে যতদিন আসছে, এরকম বেগম জিয়া আপনার বাংলাদেশের ডাক্তার দেখাইছে স্কয়ার কি ইউনাইটেড হাসপাতালে, এরকম ইতিহাস কিন্তু নাই। ওনার 2001 সালে অপারেশন করেছেন পায়ের, উনি বিদেশে 1 মাস যে থেকে করে আসছেন, এবং উনি এই চলমান সময়ের গেছে লন্ডনে, ডাক্তার দেখিয়েছেন, চলে আসছেন। কিন্তু ইভেন লাস্ট যেবার অবরোধের পর উনি গেলেন, 5ই জানুয়ারি 2014 পর যে অবরোধটা ছিল, যখনই দেখছে হাইকোর্ট চলমান আদালত ওয়ারেন্ট দিছে, উনি কিন্তু তার চিকিৎসা সমাপ্ত না করে কিন্তু চলে আসছে। এসে আদালতে কিন্তু আত্মসমর্পণ করে জামিনটা উনি নিয়েছেন। ভালো করে খেয়াল করে দেখেন। তাহলে মামলা সত্য হোক মিথ্যা, ওরা সত্য বলছে, আমরা মিথ্যা বলছি, জনগণ মিথ্যা বলছে, দণ্ড ওদের সুপরিকল্পিত দেওয়ার শখ ছিল, দিছে। দণ্ড হওয়ার বহুদিন আগে থেকে ওরা দণ্ড নির্ধারণ করে দিছিল। বক্তৃতা বিবৃতিতে সরকারের বিভিন্ন পর্যায়ে আমরা দেখতে পারছি, জানতে পারছি। তাহলে তারপরও উনি আইনকে আইনের মতো করে নিজের গতিবিধি এবং সম্মান প্রদর্শন করে উনি কিন্তু গেছেন। এখন এই যে চিকিৎসা, এই চিকিৎসাতে এখন ওনারা বলতেছে বহুত মানবিকতা দেখাইছে, মানবিকতা দেখাবো না। এখন ওরা প্রসঙ্গ নিয়ে চলে আসছে, তারেক রহমান কেন আসে না, জায়মা কেন আসে না, কেন হচ্ছে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান আসে না। মানেটা কি হচ্ছে? মানেটা হচ্ছে তারেক বেগম জিয়া বিদেশে যাবে, ওরা মুক্তিপণ হিসেবে তারেককে চায়, ওরা মুক্তিপণ হিসেবে জায়মাকে চায়, ওরা মুক্তিপণ হিসেবে জোবায়দা রহমানকে চায়। সরকারের পক্ষে কি সম্ভব কিনা জায়মাকে বা জোবায়দা রহমানকে আটকে রাখা? হ্যাঁ, সরকার, আমি সে কারণেই জিজ্ঞেস করেছি, আইনজীবী হিসেবে যদি ওনারা দেশে আসেন। ইন্টেনশন যেহেতু খারাপ, যে কোনো একটা মামলায় দিয়ে আটকানো কোনো ব্যাপার হলো নাকি? এই সরকার পানেরা এমন কোনো কাজ আছে? এই সরকার পারলে তো আমেরিকার রাষ্ট্রপতি নামে মামলা দেয়, যদি ক্ষমতা থাকতো না তাও দিত। এই সরকার পারলে তো পৃথিবীর লন্ডনের রাষ্ট্র যারা চালাচ্ছে তাদের বিরুদ্ধে মামলা দিত, যে কেন তারেক রহমানকে তুমি আশ্রয় দিছো, কেন তুমি তোমার দেশে রাখছো, আমি চাওয়া মাত্র কেন ফেরত দাও না। মানে এদের যে অ্যাটিটিউড, এরা তো বিশ্ব নিয়ন্ত্রণ করতে চায়। এদের যে আস্ফালন এবং এদের যারা ক্যারিসমা বলতে, বিশ্ব নিয়ন্ত্রণ করার মতো আস্ফালন এদের, অহমিকা এদের, অহংকার এদের, এদের জ্ঞান বুদ্ধি গরিমাতে লোপ পেয়ে গেছে, যার বিশ্ব শাসন করতে চায়। ওই যে দেখেন না পররাষ্ট্র মন্ত্রী সচিব, যে আমেরিকা কোনো গণতন্ত্র আছে নাকি, ওদের কাছে আমাদের জবাবদিহি করতে হবে, ওদের দাওয়াতের জন্য কি আমরা উৎসুক হয়ে আছে নাকি? অথচ এর আগে সারাদিন বলছে সারা বিশ্ব অনুমোদন দিচ্ছে এই নির্বাচনকে, বিশ্ব জননন্দিত নেত্রী বলছে। এখন বিশ্ব যখন বলছে কম গণতান্ত্রিক দেশগুলোর ভিতরে এরকম এরকম পরিস্থিতি, আসো তোমাদের বলি, তখন বলে আমেরিকার কাছে গণতন্ত্র শিখবো নাকি? এখন এরা তো সব দিকে ডাইনি কাটে, বামে কাটে, সামনে কাটে, পিছনে কাটে, এই হচ্ছে এদের পরিস্থিতি। এখন 401টা কেন প্রয়োগ করেছে? জাস্ট নিজের হাতে দড়িটা রাখার জন্যই আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আদালতের জামিন দেওয়ার এখতিয়ার খর্ব করে, ক্ষমতা হরণ করে, সামান্য 7 বছরের ওদেরই মন মতো একটা সাজা 7 বছরকে নিয়ে ওরা কিন্তু খেলছে। এখন বেগম জিয়া সুস্থ না অসুস্থ? বেগম জিয়া সুস্থ না অসুস্থ সরকারের কাছে কিন্তু খুব রিপোর্টটা আছে, সুস্থ না অসুস্থ সঠিক রিপোর্টটা আছে। আপনি বলে দিলেন যে আমরা তো বিদেশি ডাক্তার আনতে বলছি, টেস্ট করার জন্য ল্যাবরেটরিটাও কি মাথায় করে ডাক্তার সাহেব নিয়ে চলে আসবে? এটাও কি স্থানান্তর যোগ্য যে আমেরিকার থেকে ডাক্তার আনলাম, মাথায় করে ল্যাবরেটরি নিয়ে চলে আসলো? ল্যাবরেটরির যে চিকিৎসা, সেই চিকিৎসার যে টেস্টের যে ম্যাটেরিয়ালস, সেই প্যাথোলজিক্যাল কোনো সুবিধাই তো বাংলাদেশে নাই। এখন আপনি চিন্তা করেন, আমি চাঁপাইনবাবগঞ্জে বাসা, চাঁপাইনবাবগঞ্জে রিক্সাওয়ালা চোখের প্রবলেম হলে নেপালে চলে যাচ্ছে ভাই, একটু হার্টের অসুখ হলে মুদিখানার দোকানদার চলে যাচ্ছে ভেলোরে, চলে যাচ্ছে চেন্নাইয়ে। প্রতিদিন আপনি ভারতীয় দূতাবাসের জিনিসগুলো দেখেন, চিকিৎসার জন্য রিক্সাওয়ালা, দিনমজুর, শ্রমিক শ্রেণী সব কিন্তু দৌড়াচ্ছে ভারতে, যার মিনিমাম সামর্থ্য পর্যন্ত নাই, ঘটিবাটি বেঁচে হলেও। আপনি থাইল্যান্ডে দেখেন চলে যাচ্ছে, সিঙ্গাপুরেরটা আপনি বাদ দেন যে এক্সপেন্সিভ ট্রিটমেন্ট, সেটি তো স্বাভাবিক, যেমনটা আপনি উল্লেখ করছিলেন। না না না, আপনি উল্লেখ করছিলেন চিকিৎসা, প্যাথোলজিক্যাল টেস্ট, এভরিথিং ঘাড়ে করে সরকার, ওনাদের হাসান মাহমুদ সাহেব বলেছে ঘাড়ে করে ডাক্তার নিয়ে এসে স্থানান্তর করে ওই ওনার বাসায় বসে বসে ল্যাবরেটরি টেস্ট হবে। টেকনিশিয়ান কই ভাই? টেকনিশিয়ান ল্যাবরেটরি চালাবে কে ভাই? ল্যাবরেটরি আনবে কে ভাই? ডাক্তার নিয়ে এসে কি হবে? আসিফ আশরাফি পাপি, আমি প্রশ্নটা আপনাদের দুজনের কাছেই রাখতে চাই। যদিও বেগম জিয়া এখন হসপিটালে চিকিৎসাধীন,
মন্তব্যটা করতে চাই না, কিন্তু করতে হচ্ছে, যেটা আপনি বলছিলেন যে উনি দেশের চিকিৎসা কখনো করাননি এবং নেপালে যায়, চেন্নাইতে যায়, নানান সাধারণ মানুষের যায়, সারা দেশের মানুষই যায়, হুইচ ইজ ট্রু। আমার প্রশ্ন, বাংলাদেশের বয়স 50 বছর, বাংলাদেশকে বলা হচ্ছে অনেক উন্নয়ন হয়েছে। আজকে হয়তো আপনারা বলছেন না, আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন বলেছেন বাংলাদেশ ইমার্জিং টাইগার, বিশ্ব থেকে সার্টিফিকেট আসছে, ওনারা তো বলছেন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। কিন্তু বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব কেউই তো দেশে চিকিৎসা করান না। সাধারণ মানুষ তো করাবে কেন? তার মানে যারা, যেখানে রাজনৈতিক নেতারাই মানে আস্থা রাখেন না, মানুষ কেন করবে? আমার প্রশ্ন যে তাহলে রাজনৈতিক নেতাদের কাজটা কি করলেন 50 বছরে? করিনি কিছু। ওনারা ওনাদের ওই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরাও চলে যাচ্ছে হানিমুন করতে, ম্যারেজ ডে পালন করতে, রোমান্টিক ভাবে মুহূর্ত কাটাতে, চিকিৎসা করতে, শপিং করতে। আর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 111-এর সময়কারী আর বেগম খালেদা জিয়াকে 5 বছর সাজা জোর করে দিল, 7 বছর সাজা বৃদ্ধি করলো জোর করে, 7 বছর পর্যন্ত সাজা সিঙ্গেল বেঞ্চের বিচার। কিন্তু অন্য আসামিদের যেহেতু 10 বছর করে দিয়েছে, যার কারণে ডাবল বেঞ্চে গেছে। প্রতিনিয়ত আমরা আইনজীবীরা, আওয়ামী লীগ বলেন আর জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম বলেন, বুকে হাত দিয়েও কেউ বলতে পারবে না যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, এটা 7 বছর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কোনো আসামি জামিনে এরকম কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট নির্দেশনা দিয়ে দেয় যে মরলেও বাংলাদেশে মরো, চিকিৎসা করলে বাংলাদেশে করো, না হলে পয়সা দিয়ে ল্যাব তুলে আনো, ডক্টর তুলে আনো, এই যে শর্ত উপশর্ত, ডালমে কুচ কালা হয়। এরা বেগম খালেদা জিয়ার মৃত্যুটা ত্বরান্বিত করতে চাচ্ছে, বেগম খালেদা জিয়ার জীবন অবসানটা তড়িৎ গতিতে করতে চাচ্ছে। মনিরুজ্জামান মনির ভাই নিজের বাড়িতে মা আছে, বড় বয়স্ক বোন আছে, চাচা চাচি দাদা দাদি আছে। বাদ দেন রাজনীতি, আওয়ামী লীগ বিএনপির মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছেলে আপনি, মুক্তিযোদ্ধার সন্তান আপনি, প্রগতিশীল অন্তর হতে হবে, চোখ হতে হবে, দৃষ্টিভঙ্গি হতে হবে, অন্তরের প্রসারতা বৃদ্ধি করতে হবে। আপনার মা যদি এরকম মৃত্যুর মুখে পতিত হতো, আপনি কি করতেন? মায়ের কথা বাদ দেন, আপনি যে মায়ের পরে যেই নেত্রীর আপনি দল করেন, আপনার নেত্রী যদি এরকম পরিস্থিতির শিকার হতো, আপনি কি করতেন? আমি পাপিয়া আমার দল এরকম ভাবে যদি আটকে রেখে জোর করে সাজা দিয়ে আদালতের ক্ষমতাকে খর্ব করে 401-এ গিনিপিকের মতো টেস্ট কেস হিসেবে, টেস্ট টিউব হিসেবে বেগম শেখ হাসিনাকে নিয়ে এসে এইরকম পরিস্থিতি উদ্ভব করত, আমি পাপিয়া টক শোয়ে এই কথাটারই কিন্তু প্রতিবাদ করতাম। মানুষ হিসেবে, বিবেকের স্বাধীনতা হিসেবে, দৃষ্টিভঙ্গির প্রসারতা হিসেবে, চেতনা হিসেবে। দণ্ডিত ব্যক্তি বেগম জিয়া, আপনি যেভাবেই বলেন, এই আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী মরহুম মওদুদ আহমেদ সহ বাংলাদেশের সমস্ত রকমের, আপনি সহ শতবার টাইম নিয়েছেন, আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে দণ্ডিত হয়েছেন, কোনো জায়গায় জামিন অযোগ্য মামলা বিধায় দণ্ডিত হয়েছে। এটা মেনেই আপনাকে কথা বলতে হবে। বিএনপির সমস্যাটা হলো আইন মানি তালগাছটা আমার, এই মানসিকতা পরিহার করতে হবে, সংবিধান মানতে হবে, আইনের অনুশাসন মেনে রাজনীতি করতে হবে, এটাই বাস্তব। আপনি অন্যায় করবেন, আবার ফ্রেস্তার মতন আপনার নেত্রীকে দাবি করতে পারেন না। এটা বহুবার বলেছি, আপনার মতন এই কথা আমি বহুবার রিপিট করতে চাই না। বেগম জিয়ার প্রতি মানবিকতার চরম, যে কারণে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন পারমিট না করার পরও একজন হেল্পিং হ্যান্ডস, একজন নারীকে তার পাশে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আইনের সুবিধা, সর্বোচ্চ সুবিধা, মানবিকতার সর্বোচ্চ জায়গায় বেগম খালেদা জিয়া বাংলাদেশে সেই সুবিধা পেয়েছে। আপনি মানবিকতার প্রশ্ন করেন, আপনাদের লজ্জা হওয়া উচিত, কষ্ট পাওয়া উচিত, দুঃখ পাওয়া উচিত। এবং বড় টোনে কথা বলার মতন কোনো অবস্থান বাংলাদেশের রাজনীতিতে বিএনপি নামক দলের নেই। কারণ বাংলাদেশের রাজনীতিতে একটি কথা প্রয়াত মাইনুদ্দিন খান বাদল বলতেন, দর্শনকারী এবং দর্শনের শিকারকারী একই রাস্তা দিয়ে হাঁটতে পারে না। 75-এর 15 আগস্ট জাতির পিতার হত্যার পর তার হত্যাকারীকে রাজনীতি করা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করা, বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া এবং আইনে সেটাকে রূপান্তরিত করা হয়েছিল জাতির পিতা যে নেতার নেতৃত্বে। আপনি আমি একটি পাসপোর্ট পেয়েছি, মহান মুক্তিযুদ্ধের মধ্য থেকে অর্জিত বাংলাদেশ, সেই পরাধীনতার শৃঙ্খলা থেকে যে নেতা আমাদেরকে মুক্ত করেছিলেন, তার খুনিদের বিচার করা যাবে না এরকমের একটি ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করেছিল 1979 সালের 26শে জুলাই।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড খুনি জিয়াউর রহমান। সেই জিয়াউর রহমানের শুধুমাত্র ওখান পর্যন্তই থেমে থাকেননি। 96 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচনের পর বঙ্গবন্ধুর খুনিকে একটি একতরফা বিতর্কিত নির্বাচন করে সেই পার্লামেন্টে তাকে বিরোধী দলের উপনেতা করেছিলেন আপনার নেত্রী বেগম খালেদা জিয়া। একটি বাংলাদেশে লজ্জা হয়, আপনি একজন আমার মা বোন তাদের প্রতিনিধিত্ব করছেন। একটি মিথ্যা ভুয়া জন্মদিন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানকার কথা বলছেন ওই বিশ্ববিদ্যালয়, দিনের পর দিন রক্তকরণ হয়েছে। 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার দিন একটি মিথ্যা জন্মদিন উদযাপন করেছিলেন। কেক কেটে অন্য শব্দগুলোর ব্যবহার নাই করলাম। এরকমের পরিস্থিতির মধ্যে থেকে বাংলাদেশ গিয়েছে। 75 থেকে 90 একটি স্বাদ বিরোধী আন্দোলনের মধ্য থেকে আমার মতন একজন রাজনৈতিক কর্মীর বেড়ে ওঠা। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য আমরা স্বাদ বিরোধী আন্দোলন করেছিলাম। জিয়া এরশাদের 15 বছর পরে আমরা প্রত্যাশা করেছিলাম গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আর কখনো আমাদেরকে রক্ত দিতে হবে না। মিলন, নুর হোসেনের মতন, মনির, জিহাদের মতন কাউকে আর রক্ত দিতে হবে না। 2004 সালের 21 আগস্ট গ্রেট হামলা, কোনো সভ্য দুনিয়ায় একজন প্রধান নেত্রীকে, বাংলাদেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক সংগঠন, যে দলের নেতৃত্বে এই দেশ প্রতিষ্ঠিত হয়েছে, তার নেত্রীকে হত্যার উদ্দেশ্যে আরজেস গ্রেড নিক্ষেপ করেছেন। 24 জন মানুষ হত্যা করেছিলেন। শেখ হাসিনাকে 75-এর 15 আগস্ট দেশের বাইরে থাকার কারণে তার জীবন বেঁচে গিয়েছিল। সেদিন বঙ্গবন্ধুকে হত্যার পূর্বে এই খুনি জিয়াউর রহমানরা সেদিন প্রথম হত্যা করেছিল শেখ ফজলুল হক মনিকে। কারণ বঙ্গবন্ধুকে হত্যা করতে পরও যদি শেখ ফজলুল হক মনি বেঁচে থাকে তাহলে সে নেতৃত্ব দিতে পারবে। সে কারণে শেখ ফজলুল হক মনির হত্যাটা নিশ্চিত করেছিল খুনিরা আগে। তারপর বঙ্গবন্ধুকে হত্যা করলো, গোটা পরিবার হত্যা করলো। 2004 সালের 21 আগস্ট গ্রেট হামলার পরে, এই আগেই বলেছি, গণতান্ত্রিক একটি রাষ্ট্র ব্যবস্থার মধ্য থেকে আমরা প্রত্যাশা করি নাই। সেদিন আপনারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে চাইলেন এবং হাস্যকর এবং কত রকমের আপনারা মানে কত বাজে কর্মকাণ্ড করেছিলেন জাতীয় পার্লামেন্টে দাঁড়িয়ে। এখনো চোখের সামনে ভাসে। বেগম খালেদা জিয়া সেদিন বলেছিল ওনাকে আবার হত্যা করবে কে। এই রকমের উপহাস, এই রকমের কর্মকাণ্ড যে দল করে সেই দলের পক্ষে কথা বলা যাবে। যেহেতু আপনি দল করে আপনার বলতেই হবে। আপনি তারেক জিয়ার নেতৃত্বকে পছন্দ না করার পর তারেক জিয়ার নামে আপনারা কথা বলে যাবেন, এটাই বাস্তবতা। কিন্তু আপনি তাহলে বিবেকের কাছে প্রশ্ন করুন, 21 আগস্ট গ্রেট হামলার পর জাতীয় সংসদে দাঁড়িয়ে সেদিন আওয়ামী লীগের নেতারা সেই হামলা নিয়ে কথা বলতে পারে নাই। আর যে গ্রেনেড নিক্ষেপ হলো তার আলামতকে আপনারা ধুয়ে মুছে ফেললেন। আব্দুল জলিল সেদিন ঘন্টার পর ঘন্টা থানায় দাঁড়িয়েছিল, মামলা করতে পারে নাই। এরকমের পরিস্থিতির মধ্য থেকে রাষ্ট্র হেরেছে দীর্ঘদিন। আজকে তারপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেই এই পরিস্থিতিতেও বেগম জিয়ার চিকিৎসার বা ভালো ব্যবস্থার মধ্যে যেন থাকতে পারে তার জন্য একজন গৃহপরিচারিকাকে দিয়েছেন। আবার তাকে দণ্ড মৌকুফ করে শামীম ইস্কান্দারের অনুরোধে তাকে আবার সাজা স্থগিত করে তাকে আবার থাকার সুযোগ করে দিয়েছে। আজকে আপনারা মানবিকতার কথা বলেন। সর্বশেষ আরাফাত রহমান কোকো, মানুষ হলে মৃত্যু হবে এটাই স্বাভাবিক। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার বাসায় গিয়েছিল, সেদিন কি কর্ম করেছিলেন এগুলো আপনাদের আয়নায় নিজের চেহারা দেখতে হবে। আয়নায় নিজের চেহারা না দেখে আমরা যখন এই মানবিকতার কথা বলবো, আবার একই সাথে আমরা সব কিছু প্রত্যাশা করি। জিল্লুর ভাই, 1 সেকেন্ড আমি ছেড়ে দিচ্ছি। আজকের আপনারা বলেন যে বেগম খালেদা জিয়ার যেই দণ্ড, সেদিন যখন দণ্ড হয়েছিল আমি উপস্থিত ছিলাম ভাগ্যক্রমে। জনাব আসাদুজ্জামান খান কামাল সাহেব, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার টেবিলে সেদিন দরখাস্ত নিয়ে গেছিলেন শামীম ইস্কান্দার সাহেব। যেদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সিদ্ধান্ত দিলেন, সেই সিদ্ধান্তের পরে ওই পরিবার সেদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এবং সরকারকে ধন্যবাদ জানিয়েছিল, কৃতজ্ঞতা স্বীকার করেছিল। আজকের আবার আপনারা নতুন করে শুরু করছেন কি, এটা কোনো কিছুই সুযোগ দেয়নি। এই যে সেলফ কন্ট্রাডিক্ট, এই যে ডাবল স্ট্যান্ডার্ড কথা, এর মধ্য থেকেই আপনাদের বেড়ে ওঠা। এখন আসেন এগুলো ছেড়ে আপনারা কিভাবে, যদি আপনার নেত্রীকে চিকিৎসাই দিতে চান, এটা নিয়ে রাজনীতি না করে, আমানুল্লাহমান সাহেবরা 90-এর গণভ্যুত্থানে ছাত্রদের উত্তেজিত করেছিলেন। আজকের যদি মনে করেন উত্তেজিত করে বাংলাদেশের মানুষকে একতাবদ্ধ করতে পারবেন, সেই জায়গাটায় বিএনপি নামক রাজনৈতিক দল নেই। আপনারা যদি বেগম জিয়ার চিকিৎসা চান, আমাদের নেতা মাহবুবুল আলম হানিফ গতকালকেও বলেছেন যে উনি
রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চান। আপনারা এই রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাওয়ার মধ্যে থেকে আপনারা যদি বাঁচাতে চান ঠিক তাকে, আছে, এত তাহলে সেটাই করেন। কথা সত্যি ইচ্ছা হয় না। সৈয়দ আশরাফ এখন শিশির বাপি। মনিরুজ্জামান মনির সাহেব যে কথাটা বললেন, আমার বক্তৃতায় সেটাই স্পষ্ট করার আমি চেষ্টা করছিলাম যে ওনাদের প্রতিহিংসার আগুনে আমরা জ্বলছি, ওনাদের স্বেচ্ছাচারিতার আগুনে আমরা জ্বলছি, এবং ওনাদের স্বৈরাচারী মানসিকতার আগুনে আমরা জ্বলছি। তার মানে কি এই যে প্রতিহিংসার কথা বলছেন, তার মানে হিংসা ছিল, প্রতিহিংসা এখন আগুনে জ্বলছি। যদি বলেন কেন, না সেটাই 21শে আগস্ট আর 15ই আগস্ট পাপিয়া কি সমর্থন করে? বিএনপি কি সমর্থন করে? কোনো বিবেকবান মানুষকে সমর্থন করে? কেউ কিন্তু করে না। এখন স্বঘোষিত শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করছে, কর্নেল ফারুক বলেন, রশিদ বলেন, তারা তো স্বঘোষিতভাবে নিজেরা নিজেদের দায় নিয়ে বাংলাদেশের মাটিতে এরশাদের সময় কুড়াল মার্কা প্রতীক নিয়ে ফ্রিডম পার্টি তৈরি করে এরশাদ সাহেবের পুলিশ প্রোটেকশনে ওই 81 থেকে এরশাদ সাহেব যতদিন ক্ষমতা আসছে 90 পর্যন্ত সারা বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে তারা পার্টি গঠন করে বেরিয়েছে, এবং তারা প্রত্যেকটা জায়গায় ওপেন বক্তৃতা দিচ্ছে তারা হত্যাকারী। তো যারা হত্যা করছে প্রকৃতপক্ষে তারা নিজেদের ঘোষণা দেওয়ার পরও জিয়াউর রহমান যেহেতু রাজনৈতিকভাবে তাদের পছন্দ অপছন্দের ব্যাপার আছে, ক্ষমতা বিরোধী দলের ব্যাপার আছে, বিএনপি রাজনীতিকে নিয়ে এখন জিয়াউর রহমানের চরিত্র, জিয়াউর রহমানের সমস্ত কিছু কলুষিত না করা পর্যন্ত মনিরুজ্জামান মনির ভাইরা মোটে কারো শান্তি পান না। স্বাভাবিক কারণে ওনার নেত্রী ঠিক যা শিখায় দেয় এরা ঠিক সেটাই হচ্ছে একইভাবে কোরাস গানের মতো সমুচ্চারে সেটাই উচ্চারিত ওনারা করেন। এখন এখানে আসতে হবে ডিসিপ্লিন পলিটিক্যাল পার্টি। হ্যাঁ, যে যা বলে তাই, মানে এক চুল এদিক ওদিক কোনো কিছু হয় না। অনেক কথা উনি বলে ফেললেন। আরাফাত রহমান কোকোর মৃত্যু দিবসে আপনার নেত্রী শেখ হাসিনা ওয়াজেদ গেছে, তৎকালীন যারা কর্মকর্তা বেগম খালেদা জিয়া স্বামীর পরে বুকের কলিজার ধন, কলিজা ছেঁড়া ছোট বাচ্চাটা মারা গেল, ছেলেটাকে দেখতে পেল না, এই সরকার মামলা দিয়ে দীর্ঘদিন তাকে নির্বাসনে রেখে দিল। মূর্ছা যাওয়া অবস্থায় কে তাকে নিয়ে গেল, কে তাকে অ্যালাউ করলো, সমস্ত কিছু পাতানো একটা নাটক জাতির কাছে উপস্থাপন করছেন নাট্যকার আপনার আওয়ামী লীগ দল উপস্থাপন করছেন। সেদিন যারা যারা গেছিল তারাই কিন্তু নাটকের একটা অংশ। একটা বেগম জিয়াকে জানতে হবে, শারীরিকভাবে ঠিক থাকতে হবে। বেগম জিয়া বাদ গেলাম, আমার স্ট্যান্ডিং কমিটির নেতারা আছে, তাদেরকে তো জানতে হবে যে শেখ হাসিনা যখন আসবে কার সাথে কথা বলে গেল। এসএসএফ থেকে শুরু করে ডিজিডিএফআই থেকে শুরু করে সব আপনাদের পাতানো নাটকটা মঞ্চস্থ করেছে শুধু আপনার রাজনৈতিক বক্তৃতার খোরাক হিসেবে উপাদান দেওয়ার জন্য। দেখেন, আপনারা যতই পাল্টাপাল্টি করেন, বেগম খালেদা জিয়া শেখ হাসিনার সাথে নিঃসন্দেহে একটা সুসম্পর্ক ছিল। ওয়াজেদ সাহেব মারা গেছেন, খালেদা জিয়া দৌড়াই গেছে। পুতুলের বিয়ে হয়েছে, বেগম জিয়া দৌড়াই গেছে। আরাফাত কোকো এবং তারেক রহমানের বিয়ে হয়েছে কোকোর, ঠিকই আপনার নেত্রী কিন্তু আসছে। তারপরে আপনার নেত্রীর যখন বিদেশে চিকিৎসা করতে দেওয়া যাবে না 111-এর সময়, আমার নেত্রী ঠিকই বলছে ওকে চিকিৎসা করতে দেওয়া উচিত। চিকিৎসা করতে যখন আপনার নেত্রী গেছে তখন তৎকালীন 111 সরকার একটা পাল্টি খেতে গেছিল যে চলে যেহেতু গেছে তাহলে এটাকে এখন বাইর করি, একটা গেছে এটাকে বাইর করো। পাল্টি খেতে যে আপনার নেত্রীকে ঢুকতে দিবে না যখন ঘোষণা দিছে, আমার নেত্রী ঠিকই স্ট্যান্ড নিয়েছে 111 নিয়ে, তখন বলছে না ওকে দেশে আসতে দেওয়া উচিত। তাদের দুজনের সম্পর্কের কিন্তু ফাটল কিন্তু নাই। কিন্তু এই যে কিছু দাতা রাষ্ট্র আর এই যে এনাদের মতো অতি উৎসাহী ব্যক্তিরা এমনভাবে কান ঝালাফালা করে দেয় যে রাষ্ট্রীয় কাজে বাধাগ্রস্ত হয় এই কূটনীতিগুলো যখন তার কানে কানে সারাদিন চুপলামি করা হচ্ছে, তখন আপনার নেত্রীর স্বাভাবিক জীবনযাত্রা বিপন্ন হচ্ছে। রাষ্ট্রকে নিয়ে ভাবনা বাদ দিয়ে প্রতিহিংসায় কিভাবে আগুনে জ্বলাবে বিএনপিকে, কিভাবে শেষ করবে বিএনপির রাজনীতি, কিভাবে বিএনপি রাজনীতিকে স্তব্ধ করবে, সারাদিন এইটা নিয়ে যদি বক্তৃতা গবেষণা এত কিছু আপনারা উপর থেকে নিচ পর্যন্ত সবাই করেন, তাহলে কি হচ্ছে? মস্তিষ্কটা শান্ত হচ্ছে না, মনটা বিচলিত হয়ে থাকছে, মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে, যা করার তা হচ্ছে না। যেখানে মনোযোগ দেওয়ার সেখানে দিতে পাচ্ছেন না, অন্য কাজে দিচ্ছেন, বলছেন আমাদের মুরাদ নাই, আমরা ক্ষমতাহীন, আমরা অযোগ্য রাজনৈতিক সংগঠন। কিন্তু আপনাদের আপ লেভেল থেকে লোয়ার লেভেল আলোচনার বিষয়বস্তু বিএনপি, জিয়া পরিবার, তারেক রহমান, খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, এর বাইরে কিন্তু আপনারা কোনোভাবে উঠতে পাচ্ছেন না। তা আপনাদের এই যে প্রতিহিংসার যে মামলা, প্রতিহিংসার যে জাজমেন্ট করে ওনাকে 5 বছর প্রথম এবং তার বছর 7 বছর বৃদ্ধি যে করা হলো, এবং সেই কারণে আপনারা 21শে আগস্ট 15ই আগস্ট এই সমস্ত শর্ত উপশর্তের প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে চিকিৎসা করতে দিতে চাচ্ছেন না, দিবেন না, এটা তো আমরা স্পষ্ট, দেশবাসী স্পষ্ট, পৃথিবী স্পষ্ট। এই জন্য সাজা মানি না। আপনারা 401 আদালতের ক্ষমতা খর্ব করে করছেন। এখন এমন একটা জায়গা আপনারা নিয়ে গেছেন
যে আপনাদের হুকুম ছাড়া আমরা চিকিৎসা যেতে পারবো না বিদেশে, আমরা বিদেশে চিকিৎসা যেতে পারবো না, নিতে পারবো না, সেই স্বাধীনতাটা পর্যন্ত আপনি হরণ করেছেন। রিকশাওয়ালা কসিমউদ্দিন যাবজ্জীবন সাজার আসামি হয়ে যদি ভেলোরে যে হার্ট অপারেশন করে আসতে পারে, ওই রহিমা যদি তার চেন্নাইয়ে যে তার চোখের চিকিৎসা করতে পারে, দবির যদি নেপালে যে তার চোখ দেখাতে পারে, বেগম খালেদা জিয়াও সাধারণ মানুষই আমি ধরে নিলাম, উনি প্রধানমন্ত্রী সাবেক না আমি ধরে নিলাম, উনি বিএনপি চেয়ারপারসন না আমি ধরে নিলাম, সাধারণ মানুষের এই অধিকার, এই মৌলিক অধিকারটা 401-এর দোহাই দিয়ে খর্ব করে নিজেদের ইহকাল আর পরকালটা নষ্ট তো হবেই, এবং বাংলাদেশের মাটিতে স্থায়ীভাবে যে বিতর্কিত হবেন, সেই বিতর্ক আপনার ক্ষমতায়ন, আপনার পুলিশ বাহিনী, আপনার প্রশাসন, আপনার র্যাব বাহিনী, আপনার গলাবাজি আর কোরআশ সুরে একই কথা বলার যে প্রবণতা আপনাদের আপ টু বটম, এইটা কিন্তু আপনাদের রক্ষা করতে পারবে না মনির ভাই। এই জিনিসটা আপনাদেরকে মাথায় আনতে হবে। আপনি বললেন জামিন অযোগ্য। হত্যা মামলা যদি জামিন হয়, ধর্ষণ মামলার যদি জামিন হয়, তাহলে এই মামলা জামিন অযোগ্য আপনাকে কে বলেছে? মাত্র 5 বছর জেল আপনারা ইচ্ছাকৃতভাবে দিয়ে দিচ্ছেন, আবার সেটাকে বৃদ্ধি করেছেন আপনারা 7 বছর ধরে। এইটা আপনাদের বন্ধু বান্ধব আইনজীবী দলের আছে না, ওই আপনার মাহবুব আলম সাহেবকে জিজ্ঞেস করেন, আপনার সমর রেজা সাহেবকে জিজ্ঞেস করেন, আপনাদের সুজন সাহেবকে জিজ্ঞেস করেন, আপনাদের বিমান প্রতিমন্ত্রী ভালো একজন আইনজীবী জিজ্ঞেস করেন যে হাইকোর্ট সুপ্রিম কোর্টে 7 বছরের সাজাপ্রাপ্ত সেই পরিকল্পিত সাজা হোক, সাজানো সাজা হোক, এইরকম করে নাকানি চুবানি বাংলাদেশের মাটিতে কখনো হয়েছে কিনা এক্সাম্পল হিসেবে এই জিনিসটা জিজ্ঞাসা করবেন। উনারা ঘরোয়া পরিবেশে সুন্দরভাবে, যদি আপনি ট্যাপিং না করেন, কথা রেকর্ডিং না করেন, মোবাইল টোবাইল আপনার সিজ করে মনের কথাটা একান্তে কিন্তু খুলে বলে দিবে, কিন্তু আপনি সেটা করছেন না। 15 আগস্ট নিয়ে ভাই একটা কথা আছে, বেগম খালেদা জিয়ার জন্মদিন 15 আগস্ট না 22 আগস্ট, এটা কে বলতে পারে? একমাত্র তার মা বলতে পারে। সেদিন আওয়ামী লীগ ধাত্রীর দায়িত্বে ছিল না, সন্তান খালাস করার জন্য আপনারা কি গেছিলেন 32 নম্বর ধানমন্ডি থেকে যে বেগম জিয়ার জন্ম তারিখটা? এইটা না, প্রথমত। দ্বিতীয় বিষয়টা শুনেন, তার দাত্রী লাগবে, একটা ধাত্রী একমাত্র বলবেন, পাঁচবার জন্ম হয়, মা বলতে পারবে, একটা মানুষের পাঁচবার জন্ম মা হয়, বলতে পারবে। একবার মানুষের পাঁচবার শুনেন জন্ম আমার হয়। কথা, লেট মি ফিনিশ, আমি আপনার কথা কিন্তু বলিনি। আর আল্লাহর সাথে সন্ধি করেন যে আল্লাহ পৃথিবীতে 15 আগস্ট কারোর জন্মদিন দেবেই না। টোটাল পৃথিবীতে 15 আগস্ট কারোর জন্ম হলে পৃথিবীর কোনো মানুষ পালন করতে পারবে না, এটা আল্লাহর সাথে সন্ধি করেন। বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ 15 আগস্ট জন্মাচ্ছে, পৃথিবীতে কোটি কোটি মানুষ 15 আগস্ট জন্মাচ্ছে। আমরা না হলে খুব হীনমন্যতার পরিচয় দিলাম ভাই। আপনারা একটু বড় মন, বড় দল, আমাদের ঠাকুর দাদা আপনারা, বিএনপির জন্মের আগে আপনাদের বহু বছর আগের জন্ম, তো আপনারা একটু বড় মন মানসিকতা পরিচয় দেন না। আমরা দেখে টেকে একটু অনুকরণ করি, একটু শিখি টিখি, একটু রপ্ত করি, বুঝার চেষ্টা করি। আমাদেরও তো বুঝতে হবে রে ভাই কি পরিমাণ বড় দল। আর জনগণের সম্পৃক্তকরণ নির্বাচন সংবিধানের প্রধান শর্ত। 14 সালের পর থেকে 21 সাল পর্যন্ত কোন নির্বাচনে জনগণ সম্পৃক্ত হয়েছে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আমার চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় নির্বাচন নিয়ে না বললে আমার টক শোটা আজকে বৃথা হয়েছে। কি জ্বালানো যে জ্বালাচ্ছে, একটা অ্যাডিশনাল এসপি সে 6 বছর যাবত একটা জেলাতে আছে, কারুর বাবার সাধ্য নাই তাকে বদলি করায়। নির্বাচন কমিশনে দেওয়া হলো, নির্বাচন কমিশন 3 জনের প্রস্তাব দিল, 2টা এসপি প্রত্যাহার হলো, এই অ্যাডিশনাল এসপি প্রত্যাহার হচ্ছে না। 6 বছর থেকে আছে, মাটির নিচ পর্যন্ত শিকড় গজায় গেছে ভাই। আর হল্যান্ডার আলুর উপর দিক যেমন শিকড় গজায়, উপর দিকে শিকড় গজায় গেছে। এখন প্রত্যেকটা প্রার্থীর অফিস ভাঙতেছে, রাত্রেবেলা পুলিশ ধরে নিয়ে আসতেছে, এবং তারা নিজেরা রীতিমতো প্যানিক। কিসের ইমেজ? আমি বাংলাদেশের কোনো নির্বাচনের কথা বলবো না। সবসময় আপনারা বলছেন যে হারুন সাহেব কিভাবে নির্বাচিত হলো, হারুন সাহেব কিভাবে নির্বাচিত হলো। হারুন সাহেব কিভাবে নির্বাচিত হয়েছে? যেই লোকটা হাঁটছে ডিসি এসপি থেকে শুরু করে সবাই নিয়ন্ত্রণ করে। আর ইনাদের কিছু ছেঁচড়া কেন্দ্রীয় নেতা আছে যারা নামে মাত্র সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত। ছেঁচড়া 2 নেতা গেছিল চাঁপাইনবাবগঞ্জে। ভাই বিশ্বাস করেন, 300 মহিলাকে 200 টাকা করে দিয়ে একটা বৈঠক করতে এই ছেঁচড়া 2 জন গেছে। এতে তো লজ্জা হওয়া দরকার। তারপর ডিসিএসপি কে বলে আসতেছে যে সব পিটা সাঁটো করে নৌকা জিততে হবে। একটা স্থানীয় নির্বাচনে নৌকা না জিতলে আওয়ামী লীগ কি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে নষ্ট হয়ে যাবে, ক্ষমতা থেকে নেমে যাবে? এই অতি উৎসাহী পুলিশ, এসপি, ডিসি আর এই 6 বছর যাবত একটা অ্যাডিশনাল এসপি চাঁপাইনবাবগঞ্জে জগদ্দল পাথরের মতো যে যন্ত্রণা করছে, এর হাত থেকে মুক্তির পথ কি মনিরুজ্জামান মনির আপনি বলবেন আপনার আলোচনায়? আপনার অনেক বিষয় বলছেন, প্রতিহিংসার রাজনীতির শিকার বাংলাদেশে আওয়ামী লীগ হয়েছে, এটা বাংলাদেশের গোটা মানুষ জানে।
এই কথা বলে আর কোনো লাভ হবে না। বাংলাদেশের রাজনীতিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ থেকে বেড়ে উঠছি, কী পরিমাণ প্রতিহিংসার শিকার হয়েছি সেটা আপনার তারিখ সন ক্ষণ বলে দিতে পারবো। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতির মধ্য থেকে একজন ছাত্র আন্দোলন কর্মী হিসেবে প্রতিনিয়ত, সেটা রাজাপুর বলেন, সেটা মাস্টারদা সূর্য সেন বলেন, বা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সবুজ চত্বর বলেন, বা ঢাকা কলেজে বলেন, এগুলোর সাথে কখনো আসলে একটি কথার জবাব দিতে পারবেন না। অন রেকর্ড আমি বলতে পারবো ছাত্রদল নামে সোনার ছেলেরা আমাদের জীবনটা কীভাবে দুর্বিষহ করে দিয়েছে। এরপর আসেন বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, যেটা বললেন প্রতিহিংসার রাজনীতিতে, প্রতিহিংসার মধ্য থেকে বেড়ে ওঠা রাজনৈতিক দলের নাম হলো বিএনপি। প্রতিহিংসাকে পৃষ্ঠপোষকতা করে। আপনারা বলছেন যে বিএনপি করে না, সমর্থন করে না। বিএনপি তো পৃষ্ঠপোষকতা করেছিল ৭৫ পরবর্তী বাংলাদেশে এই খুনি সন্ত্রাসীদেরকে পৃষ্ঠপোষকতা করেছেন। আপনি বলেছেন জামিন, অনেকে জামিন যোগ্য যারা, অনেকেই ৮০-৯০% যারা জেল খেটেছেন তারপর তাদেরকে জামিন হয়েছে। আপনি বলছেন লয়ার হিসেবে এই বাংলাদেশে যাদের নাম বলেছেন তারা জনাব জিল্লুর রহমান টেলিভিশনের সময়, রেজাউল করিম বা সুজন সাহেবরা, ওনারাও বিভিন্ন সময় এসে বেগম খালেদা জিয়ার আইনি ব্যাখ্যা দিয়েছেন। ওনারা যেমনিভাবে পণ্ডিত ব্যক্তি, ওনারা আইনের ব্যাখ্যা দিয়েছেন, সেই বিষয়ে আমি গেলাম না। এরপর আসেন বাংলাদেশে যেই খালেদা জিয়ার একজন সন্তান হারানো মায়ের পাশে দাঁড়ানো, সেখানে আপনি নাটক দেখেন। এই নাটকের অংশ দেখার মধ্য থেকেই আপনাদের জীবনে চিন্তার যে কি পরিমাণ আপনাদের অসরতা আছে, আপনারা যে কত নেতিবাচকভাবে আপনাদের বেড়ে ওঠা, একটি নেতিবাচক দল তার কর্মী কুলও একটি নেতিবাচক মানসিকতার মধ্য থেকে বেড়ে উঠছে, প্রতিনিয়ত বেড়ে উঠছে। একটি হলো দলের নেতা হিসাবে আপনার নেতা তারেক রহমান, আরাফাত রহমান কোকো মানি লন্ডারিং মামলায় দেশে না দেশের বাইরে সিঙ্গাপুর আদালতে রায় হয়েছে 10 কোটি টাকা জরিমানা, 7 কোটি টাকা জরিমানা, 10 বছরের জেল, এরকমের পরিস্থিতি হয়েছে। এরপর আসেন আপনারা বলেন যে ওনাকে চিকিৎসার সুবিধা, এই বারবার যেই কথা বলেন, বিশ্বের বাংলাদেশ নয়, অনেক গণতন্ত্রের অনেক অনুপস্থিতির কথা জিল্লুর ভাই বলেছেন, আপনি বলেন, আমি বলি অনেক কিছু পরিপূর্ণভাবে গণতন্ত্রের নহর বয়ে যাচ্ছে, সেটা আমি বলছি না। কিন্তু বিশ্বের কোন দেশে একজন গণতান্ত্রিক রাষ্ট্রে, কোন দেশে একজন দণ্ডিত ব্যক্তিকে আপনার এক্সাম্পল দিতে হবে যে কোন দেশে কোন দণ্ডিত ব্যক্তিকে চিকিৎসার সুবিধা বাইরে পেয়েছে? কোথায় কোথায়? বাংলাদেশে নয়। কখন দিয়েছিল? সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমানের আমলে সেদিন জামিন দিয়েছিল। সেই সরকারটি একটি অবৈধ সরকার ছিল, ছিল অবৈধ সরকার ছিল, কি অবৈধ সরকার। আমি ওই যে আপনার কথার মধ্যে আমি ঢুকি নেই, কিন্তু এখন আসেন আসম আব্দুর রফ খুঁজেন বা মোহাম্মদ নাসিম, এই যে এক্সাম্পল গুলো দেন, এখানে তারা জামিন নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছিল। দণ্ডিত ব্যক্তি শুধুমাত্র বাংলাদেশে না, গোটা দুনিয়ায় কোনো দেশে আপনি এক্সাম্পল দিতে পারবেন না। বিং এ লয়ার আপনিও পারবেন না। স্বাভাবিক কারণে আমি বারবার বলছি যে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা যদি আপনারা নেত্রীর অসুস্থতা, নেত্রীর লাশ হোক, এরকমের পরিস্থিতি তৈরি করে রাজনীতি করার যে সুযোগ, বাংলাদেশে এটা বলেছিলেন না যখন দণ্ডিত হয়েছিলেন যে বাংলাদেশ ম্যাসাকার করে দেবেন? বাংলাদেশ ম্যাসাকার করতে পারেন না। আপনার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, রুহুল কবির রিজভিরা বলেছেন, এই কথা বহুবার বলেছেন, পারেন নাই, পারবেন না। বাংলাদেশের মানুষ জানে, কার্যত বেগম, আমি শুরুতে বলছি, বেগম খালেদা জিয়ার বেঁচে থাকুক সেটা আমি চাই একজন সন্তান হিসাবে, কিন্তু বেগম খালেদা জিয়া দুর্নীতি করেছে, বাংলাদেশের কালো টাকা সাদা করেছে একমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেটা বেগম খালেদা জিয়া। অতএব আইনি কথা, আইনি প্রক্রিয়ায় বলতে হবে যে দণ্ডিত ব্যক্তি অন্যায় হয়েছে, অন্যায় করেছে, এটা স্বীকার করে উনি চিকিৎসার ব্যবস্থা করুক, সেটা আমি চাই। কিন্তু আপনি বলবেন একদিকে রুল অফ ল প্রতিষ্ঠা করতে চাবেন, আবার দুর্নীতিকে উৎসাহিত করবেন, এটা হয় না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সমস্ত মামলা আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে, কোয়াশমেন্টের মধ্যে থেকে উনি মুক্ত হয়েছে, এবং তার সমস্ত যারা সাক্ষী তারা সেদিন কোর্টে যায় দাঁড়িয়ে বলেছে এটা মিথ্যা, এবং তৎকালীন সরকারের চাপের মুখে এই কথাগুলো বলেছে। আমরা এই যে রাজনীতি বলছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে, আমরা যারা পাশে থেকে তাকে বিভিন্নভাবে নেগেটিভ কথা আমরা বলি না। আমার নেত্রী সঠিকভাবে দেশ চালাচ্ছেন বিদায় আজকের বাংলাদেশ কোথায় কোথায় 2009 সালে $600 ছিল, আজকে $2554। এই কয়েকদিন আগে জনাব জিল্লুর রহমান এলডিসি থেকে উত্তরণের উপরে একটি গোল টেবিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে ডেকেছিলেন। ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রতিনিধি সেদিন কি বলেছিল, এই জিল্লুর ভাই এখানে সাক্ষী, যে বাংলাদেশের যখন গুলশান বা বারিদারা বা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যখন যাওয়া হয়, তার সন্তানরা বলে যে আমি কি নিউ ইয়র্কে আছো মা তুমি? এই রকমের পরিস্থিতি বাংলাদেশ আজকে দাঁড়িয়েছে। আপনি 2009 সালে
আগে যখন 6 সালে আপনারা ক্ষমতায় ছিলেন, আপনার ফরেন রেমিটেন্স কত ছিল? আপনার আজকের আপনাদের রপ্তানি ছিল $8 বিলিয়ন নিচে, এখন $44 বিলিয়ন। বিএনপি ক্ষমতায় থাকাকালীন $6 বিলিয়ন ছিল রেমিটেন্স, আজকে $43 বিলিয়ন। আপনারা কোনো কিছু উন্নয়ন দেখেন না, কারণ আপনাদের চোখ কান বন্ধ। ছেড়ে দিতে হবে, আমি আসবো আবার আপনার আরেকটা কথা বলি, শেষ মুহূর্তে। আপনারা এই যে একটা এক্সাম্পল দেই জিল্লুর ভাই, আজকের যে আলোকিত বাংলাদেশ, যে বিদ্যুৎ একটা সেক্টর বলে দেই, অনেক ত্রুটি জিল্লুর ভাই বলতে পারবেন বা আপনিও বলতে পারবেন। একটা বিদ্যুৎ যেটা প্রাণ শক্তি অর্থনীতি, সেই বিদ্যুৎ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 4100 মেগাওয়াট রেখে গেল। আমরা 2006 সালে আপনারা যখন ক্ষমতা হস্তান্তর করলেন, তখন সেটা 3000-এ চলে এসেছিল। এক বিদ্যুৎ সেক্টরে হাজার হাজার কোটি টাকা যে লোপাট করেছিলেন, সেটা এক বিদ্যুৎ ধন্যবাদ sector। মনির, আমি আসছি আপনার কাছে জাস্ট 2 মিনিট সময়, একেবারে শেষ প্রান্তে। আচ্ছা, মনির ভাই যে কথাটা বারবার করে বলছেন যে সাজাপ্রাপ্ত সাজাপ্রাপ্ত সাজাপ্রাপ্ত, সর্বোচ্চ আদালত থেকে আপিলে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনি সাজাপ্রাপ্ত সাজাপ্রাপ্ত এটা বললে হবে না। সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আদালত জামিন দিচ্ছে। কেন জামিন দিচ্ছে? আইনের ধারা আছে, বিধান আছে, জামিন দেওয়ার এখতিয়ার আছে, হক আছে জামিন চাওয়ার, এখতিয়ার আছে বিচারকের জামিন দেওয়ার, বিধায় কিন্তু দিচ্ছে। আপনি বলছেন আপনাদের সাজাপ্রাপ্ত সব আইনের প্রক্রিয়া আসছে, সেখানেই তো কথা যে ক্ষমতায় আসলেন 2008-এ, প্রক্রিয়ার ভিত্তিতে নিজেরা, তো আমি পূর্বেই বললাম যে নিজেরা সুন্দর করে নিজেদেরগুলো কিন্তু সামাল দিয়ে নিলেন। আর 111 সরকারকে প্রতিহিংসা পরায়ণ ঠিক যেভাবে আপনারা করেছেন, নিজেরা তাদের সমর্থনে ক্ষমতায় আসার পর তার চেয়ে 10 গুণ প্রতিহিংসা আমাদের প্রতি আপনারা দেখাচ্ছেন। স্বাভাবিক কারণে আপনাদের যাবজ্জীবন সাজা আপনি খালাস পেলেন, স্থগিত করলেন, আর আমাদের 5 বছরের সাজাও আমরা হাইকোর্ট থেকে জামিন পাই না, সুপ্রিম কোর্ট থেকে জামিন পাই না। আপনার নেত্রী মুলার মতো ঝুলিয়ে রেখে 401-কে অপপ্রয়োগ করে জামিন দিয়ে এখন উনি চর্বিতে চর্বণ করছেন, ক্ষমা চান ক্ষমা চান আর ক্ষমা চান। এইটা বলার আগে সেলিমা ইসলাম ওনার মেজ বোনের বক্তব্য শোনেননি যে বেগম খালেদা জিয়া ধুকে ধুকে হাসপাতালেই মৃত্যুবরণ করবে, মিথ্যা মামলার, মিথ্যা দণ্ড, মিথ্যা অপবাদের এই বিষয় নিয়ে রাষ্ট্রপতি কেন কারুর কাছে অপরাধ করেনি, ক্ষমা চাওয়ার কোনো কারণও নাই, কোনো প্রশ্নই নাই। জীবন দিছে আল্লাহ, নিবে আল্লাহ। আপনারা অপকর্ম করবেন, এই অপকর্মের শিকার আপনাদেরকেও কিন্তু হতে হবে। কোনো অপকর্মকে আমরা স্বীকৃত দিই না, আমরা এরকম আপনাদের মতো ইন্ধন যোগাই না। আপনারা হাইকোর্ট সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করে 401 ভ্যানিটি ব্যাগ থেকে বের করলেন। এখন আপনারা কি করছেন? গিনিপিকের মতো দড়ি ধরে টানছেন। এইভাবে প্রতিহিংসার বাংলাদেশের কোনো মানুষ চায় না। প্রতিহিংসা বন্ধ করেন, গণতান্ত্রিক রাষ্ট্রকে গণতন্ত্র ফেরত দেন, নির্বাচনের অধিকার ফেরত দেন। জনগণের কাছে আপনাদের সমর্থন কতটুকু আছে ফেয়ার নির্বাচনের মাধ্যমে প্রমাণ করার সুযোগটা নেন। ধন্যবাদ মনিরুজ্জামান মনির, খুব ছোট করে। দেখুন জিল্লু ভাই, সর্বশেষ কথা হলো বেগম জিয়ার শারীরিক সুস্থতা, এটা বিএনপি কার্যত চাচ্ছে না। বিএনপি চাচ্ছে বেগম খালেদা জিয়ার লাশ নিয়ে বাংলাদেশে রাজনীতি করতে এবং বাংলাদেশের মানুষকে উত্তেজিত করে একটি পট পরিবর্তন করতে চাচ্ছে। কিন্তু একবিংশ শতাব্দীর এই যুগে এসে বিএনপি নামক রাজনৈতিক দলের যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা, সেটা পূরণ হবে না বলে আমি বিশ্বাস করি। তারপর আমি বলছি, বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি হিসাবে, উনি সিনিয়র সিটিজেন হিসেবে পৃথিবীতে আমরা আসছি। আমিও আগে মারা যেতে পারি, আপনিও মারা যেতে পারেন, মারা যাওয়াটাই স্বাভাবিক, কেউ অমর নয়। কিন্তু তার চিকিৎসা ব্যবস্থার যে বাস্তবতা, যেটা বিদেশ ওনারা করছেন, সেই বিদেশের বাস্তবতায় আমি এখনও মনে করি ওনাদের যে লাস্ট একটা হোপ, সেটা হলো মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া। সেখান থেকেই আমি মনে করি এটার পরিত্রাণ ঘটতে পারে। আর তার বাইরে আমি অ্যাগেইন আই এম রিপিটিং, বেগম খালেদা জিয়ার পরিবার, বিশেষত তার সন্তান, তার বকে যাওয়া সন্তান তারেক রহমান চায় না খালেদা জিয়া বেঁচে থাকুক। আর এক ক্লিক, শুধু ক্লিক করে দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে মাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30টায় এবং শুক্রবার দুপুর 1টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারও সরাসরি দেখতে পারেন। ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আইএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। তৃতীয় মাত্রা দেখবার জন্য, অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। কোনো কারণে তৃতীয় মাত্রার পর্বটি আপনি যদি টেলিভিশনের পর্দায় দেখতে না পারেন, যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রার যে চ্যানেল রয়েছে সেটি সাবস্ক্রাইব করে তৃতীয় মাত্রা এই পর্ব বা পুরোনো পর্ব আপনি যে কোনো সময় দেখে নিতে পারেন। অ্যাডভোকেট সৈয়দ আসিফ হাসিবি পাপিয়া এবং মিস্টার মনিরুজ্জামান মনির, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শুনবার জন্য। দর্শক, কথা বলছিলেন, বিতর্ক করছিলেন, পাল্টা অভিযোগ করছিলেন দুজন রাজনীতিক। বাংলাদেশের রাজনীতি থেকে হিংসা এবং প্রতিহিংসার যে রাজনীতি, সেটি আসলে
দূরীভূত হওয়া দরকার, খুবই জরুরি। আমরা যদি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে সামনের দিকে দেখতে চাই, আরও সামনে দেখতে চাই, এই হিংসা প্রতিহিংসা রাজনীতি দূর হওয়া দরকার। এবং এর দায় আসলে কম বেশি, স্বীকার করুন কিংবা নাই করুন, উভয় পক্ষেরই কম বেশি আছে। কার দায় বেশি কার কম সেটি নিয়ে হয়তো চুলচেরা বিশ্লেষণ হতে পারে। তবে বাংলাদেশের জনগণ বা রাজনৈতিক বিশ্লেষকরা তাকিয়ে আছেন বেগম জিয়ার শারীরিক অবস্থার দিকেই। তার এই শারীরিক অবস্থায় কোনো অবনতি ঘটলে এবং সেখানে কোনো দুর্ঘটনা ঘটলে বাংলাদেশের রাজনীতিতে কি হবে সেটি না বললে এটি নিশ্চিত করে বলা যায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির জন্য এটি একটি বড় টার্নিং পয়েন্ট হবে। কাজেই সেটিও দেখবার বিষয় যে সেই পর্যন্ত তারা এই পুরো পরিস্থিতিটাকে, পুরো বিষয়টাকে কীভাবে অ্যাড্রেস করেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।